রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাসে অনুভবে। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে জন্মেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মের এত বছর পরও জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে তার গ্রহণযোগ্যতা দেশে বিদেশে সর্বত্র। আজও আমরা এই ভেবে বিস্মিত হই কিভাবে একজন মানুষ সমান্তরালভাবে সাহিত্য সংস্কৃতির সকল শাখায় দৃঢ়তার সাথে হেঁটেছিলেন। বিশ্বের সফল মানুষের জীবনাচরণ ঘাঁটলে আমরা দেখি একটি বিষয়কে আঁকড়ে ধরে প্রতিষ্ঠা পেয়েছিলেন। কেউ কেউ বড়জোর আরও দু একটি বিষয়ে, যেমন শেক্সপিয়ার নাটককেই ঘিরেই মেতেছিলেন। নাটকের কল্যাণে তিনি সারা বিশ্বে সমাদৃত হয়েছিলেন। কিংবা কিটস, যিনি কেবল কবিতা দিয়েই আপন পাকাপোক্ত করেছিলেন। আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের কথাই যদি বলি, তিনিও তো কালজয়ী হয়েছিলেন উপন্যাসকে অবলম্বন করেই। কিন্তু রবীন্দ্রনাথ সাহিত্যের কোনো শাখাকে তিনি সান্নিধ্য করেননি, বরং একাধিক শাখাকে নিজেই প্রতিষ্ঠিত করেছেন স্বমহিমায়। রবীন্দ্রনাথ তো কেবল গান আর কবিতার জন্য অমরত্ব পাওয়ার কথা। ছোট গল্পের আজ যে জয় জয়কার, সেও তো এই পর্যন্ত হেঁটে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই। তার আগে ছোট গল্প লেখা হলেও যথার্থ ছোট গল্প বলতে যা বোঝায় তার স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পের গঠন, শৈলী, অন্তিম ব্যঞ্জনা, ভাষারীতি, যে কোনেই উত্তরকালীন লেখকদের ওপর রবীন্দ্রনাথের প্রভাব সমুদ্র প্রতিম। শুধু ছোট গল্প কেন, সাহিত্যের যে কোনো শাখার ক্ষেত্রেই তা প্রযোজ্য। বিষয় ধরে ধরে রবীন্দ্র প্রতিভা বর্ণনা এই লেখার উদ্দেশ্য নয়। রবীন্দ্রনাথ সম্পর্কে লেখার যোগ্যতাও আমার নেই, এই দৃষ্টতাও আমি দেখাই না। বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ে যেখানে রবীন্দ্র প্রতিভা নিয়ে আজও নিরন্তর গবেষণা হচ্ছে, সেখানে আমার দু এক ছত্র লেখা তো বাচালতারই স্বামী। তবে একথাও সত্য, রবীন্দ্রনাথ আমাদের বিশ্বাসে, আমাদের অনুভবে সদা জাগরুক। আমাদের জাগতিক বিষয়াশয়ের সাথে এত গভীরভাবে রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন যে তাকে কখনো মনে হয়নি তিনি আমাদের দূরের কেউ। যারা সাহিত্যের নন্দনকাননের বিশাল সম্ভার থেকে ক্ষুদ্র দু একটা পুষ্পের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করেন, কিংবা ওই কাননে জন্ম নিতে চান কোনো তৃণের, তারা ভালো করেই জানেন রবীন্দ্রনাথ ছাড়া তার কতটা অসহায়। সাহিত্য সংস্কৃতির সঙ্গে যাদের নিত্য বসবাস, রবীন্দ্রনাথ তো তাদের অন্যতম অনুষঙ্গ হয়েই আছেন। জন্মের শুভ মুহূর্ত থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি পর্যায়কে আমরা উদযাপন করতে পারি রবীন্দ্রনাথের গান ও কবিতা দিয়ে। আমরা হাসি কান্না, সুখ দুঃখ ভাগাভাগি করি রবীন্দ্র সম্ভারকে সঙ্গী করে। রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম তার উপন্যাসে মানব মনসত্ব বিশ্লেষণ, রাজনীতি সচেতনতা, প্রাগ্রসর প্রেম চেতনা, আন্তর্জাতিকতা প্রেক্ষাপট নিয়ে এসেছেন। শুধু বাঙালি নয়, তার কবিতায় উঠে এসেছে আদিবাসী সমাজের নিম্নবর্গের মানুষের কথা। ফেসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে কবি রবীন্দ্রনাথের যে ভূমিকা, উত্তরকালে তাই বাংলা কবিতায় মহিরু হয়ে দেখা দিয়েছে। বাউল গানে রবীন্দ্রনাথ তার মরমী মানবিক উপলব্ধির সমর্থন ও প্রেরণার সন্ধান পেয়েছেন। বাউলের গান আর সহজ সাধনার ভাব একসময় রবীন্দ্র মানুষে নিবিড়ভাবে মিশে গিয়েছিল। তাই তো তিনি বাউল গানকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন, সঙ্গে লালন সাহকেও। নাট্য আঙ্গিক সৃজনেও রবীন্দ্রনাথের ভূমিকা ব্যাপক। তিনি নাটকে সঙ্গীত, নৃত্য, সংলাপের ত্রৈমাত্রিক ঐক্য স্থাপন করেছিলেন। প্রবন্ধ নির্মাণেও তিনি নবদিগন্তের সূচনা করেন। যুক্তিবাদিতা, শিল্পিতা আর উপযোগিতার স্থান পেয়েছিল তার প্রবন্ধ সাহিত্যে। এভাবেই তিনি সাহিত্যের প্রতিটি শাখাকে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠিত করেছিলেন। এবার অন্য প্রসঙ্গ দেখা যাক রবীন্দ্রনাথ কিভাবে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় আশয়গুলোর সাথে জড়িয়েছিলেন এবং আছেন। আজকাল আমরা বৃক্ষরোপণের কথা বলি, পরিবেশের কথা বলি। সেই বৃক্ষরোপণ শব্দটাও রবীন্দ্রনাথের সৃষ্টি। ক্ষুদ্র ঋণের প্রাথমিক ধারণা তো আমরা রবীন্দ্রনাথ থেকেই পাই। জমিদার হওয়া সত্ত্বেও বহু বছর আগেই তিনি জমিদারদের পুরনো প্রথা, অন্যায়, অত্যাচার দূর করে আমূল সংস্কারের জন্য মণ্ডলী প্রথার প্রবর্তন করেন। প্রজাদের জন্য কৃষি ব্যাংক প্রতিষ্ঠা,
জলসেচ ভাবনা, পল্লী উন্নয়ন কার্যক্রম, কতভাবেই তো তিনি আমাদের প্রভাবিত করে চলেছেন। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার হলে রবীন্দ্রনাথও তার অংশীদার। রবীন্দ্রনাথের গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল, মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। তার কবিতায় দেশপ্রেম আরো প্রগাঢ় হয়ে দেখা দিয়েছিল। তাই তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজ আমাদের জাতীয় সঙ্গীত। আমার কাছে রবীন্দ্র সাহিত্যের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে ধর্মকে পুঁজি করে তিনি সাহিত্য রচনা করেননি। বিশেষ করে ধর্মকে আশ্রয় কিংবা প্রশ্রয় দেননি রবীন্দ্রনাথ। তিনি ছিলেন সব ধর্মের, সব সম্প্রদায়ের। তার দৃষ্টি ক্ষুদ্র গণ্ডির বলয় থেকে সর্বদা অগ্রসর হয়েছে বিশ্বায়নের পথে। এই জন্যই রবীন্দ্রনাথ বিশ্বকবি। কোনো দেশ বা বিশেষ কোনো অঞ্চলের সীমারেখায় তাকে আটকে রাখা ন্যায়সঙ্গত হবে না, কারণ তিনি সর্বজনীন। হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের সংস্কৃতি, এ সংস্কৃতি আরো বেশি বর্ণিল ও উজ্জ্বল হয়েছে রবীন্দ্র সান্নিধ্যে। স্টাইল আর ফ্যাশন তো তিনিই চিনিয়েছেন আমাদের। বাঙালিকে বিশ্বের দরবারে সবার আগে পরিচয় করিয়ে দেন রবীন্দ্রনাথই। আজ যদি বাঙালিরা সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, অর্থনীতি কিংবা বিজ্ঞানে কিছু অর্জন করে থাকে, তার অগ্রনায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষক হিসাবে কিছু কিছু ছাত্রছাত্রী কিংবা সুবর্ণদের কাছ থেকে আমাকে প্রায় শুনতে হয় রবীন্দ্রনাথের রচনা নাকি দুর্বোধ্য, তার সৃষ্টিতে নাকি গতি নেই। অভিযোগ দুটি যে কতটুকু নির্জলা মিথ্যা তা রবীন্দ্রনাথের গতিতে জীবন মম, স্থিতিতে মরণ, এই একটি চরণ থেকে তার সহজে অনুমেয়। আর রবীন্দ্রনাথের মতো বিশ্বমানের কবির সৃষ্টকে আত্মস্থ করতেও তো একটা প্রাক প্রস্তুতি দরকার, এটাই স্বাভাবিক। শিক্ষাকে রবীন্দ্রনাথ বিবেচনা করেছেন মানব উন্নয়নের প্রযুক্তি হিসেবে, অথচ আমরা আজ শিক্ষাকে বানিয়েছি পণ্য। কয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রবীন্দ্র চর্চা করেন তা অনেকটাই প্রশ্নবিদ্ধ। অথচ একথাও সত্য, রবীন্দ্র সাহিত্যকে বাদ দিয়ে অন্তত বাংলা সাহিত্য কল্পনা করাও সম্ভব। তরুণ সমাজের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যাশা ছিল বেশি, অথচ সেই তরুণ সমাজের কাছে রবীন্দ্রনাথ প্রাচীন, কিছুটা মূল্যহীন। আধুনিকতার কি আছে রবীন্দ্র সাহিত্যে, এমন ধারণা পোষণ করেন কেউ কেউ। তাদের জেনে রাখা ভালো, রবীন্দ্রনাথ চির নতুন, উত্তর আধুনিক। এমন কোনো বাঙালি লেখক নেই যিনি রবীন্দ্রনাথের উত্তরাধিকারকে অতিক্রম করেন কিংবা তার প্রভাব বলয়ের বাইরে থেকে সাহিত্য চর্চা করতে পারেন। রবীন্দ্র চর্চা আরও বেশি বেগবান হোক, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র রবীন্দ্র জ্যোতিতে আলোকিত হোক সবাই।